সবাই সালার সিকান্দারের মতো হতে পারে না। ইমামা হয়তো জীবনে এই প্রথম স্বীকারোক্তি দিচ্ছে। সালারের অনন্য হওয়ার স্বীকারোক্তি আর বিশেষ হওয়ার স্বীকারোক্তি। সালার জীবনের সমস্ত ভুলের গল্প শোনা সত্ত্বেও, তার জীবনের সমস্ত উত্থান পতন জানা সত্ত্বেও এটা স্বীকার করতে ইমার সামান্য সন্দেহ হয়নি যে তার স্বামী কোনো সাধারণ মানুষ নয়। সালার আজ তার সঙ্গে কোনো বিতর্ক করল না। যেভাবে সে নিজে ভেঙে পড়েছে সেভাবে ইমামাকেও ভাঙতে চাচ্ছে না। 1 সপ্তাহ পরে তাকে আরেকটি চেক আপ ও টিউমারের জন্য ট্রিটমেন্টের জন্য আমেরিকায় যেতে হবে। সালার নতুন কোনো দুঃসংবাদ শোনার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছে। মাম্মি, আমি আপনাকে আপেল কেটে দেই। জিব্রিলের কথা শুনি ইমামা অবাক হলো। ঘরের জিনিসপত্র প্যাকিং চলছে। ইমামা প্রতিদিন অল্প অল্প জিনিস প্যাক করে করে এক জায়গায় জমাচ্ছে। এখনও সে প্যাকিংয়েই ব্যস্ত। হঠাৎ জিব্রিল এসে তার কাছে হাত লাগাতে লাগাতে তাকে এই প্রস্তাব করল। ইমামার অবাক হওয়াটা যৌক্তিক। ফল কেটে খাওয়ানোর প্রস্তাব হামিদ করলে তা স্বাভাবিক ছিল, কিন্তু জিব্রিল কখনো এমন কাজ করে না। এমনকি সে নিজেও ফল খেতে অতটা আগ্রহী নয়। না, তুমি খেতে চাইলে আমি কেটে দেই। প্রত্যুত্তরে ইমামা তাকে উল্টো প্রস্তাব করল। না, জিব্রিল উত্তর করে। সে ওয়ার্ড্রবের খোলা আলমারি থেকে কাপড় বের করে করে ইমামার পাশে বিছানায় রাখছে। ইমামা সেগুলো একটি ব্যাগে ভরছে। সালারের অসুস্থতার পর এত মাসে এই প্রথম ইমামার চিন্তা হতে লাগলো। তার সন্তানরা তার দুশ্চিন্তা ও কষ্ট অনুভব করতে শুরু করেছে। এটি কোনো ভালো লক্ষণ নয়। বহু মাস পর জিব্রিলকে সে গভীরভাবে লক্ষ্য করল। 2-1 মাস পরে সে 10 বছরে পৌঁছাতে যাচ্ছে, কিন্তু শরীরের গঠনে তাকে 10 বছরের চেয়েও বেশি বড় বড় লাগে। চেহারার দিক থেকে ইমামার সঙ্গে তার বেশি মিল, আর হামিনের মিল সালারের সঙ্গে। কিন্তু তার 2 সন্তানের চোখে সালারের মতো বড়, গভীর, বুদ্ধিমত্তায় প্রদীপ্ত। তাদের চেহারা দেখে না বুঝলেও চোখ দেখে যে কেউ বুঝে ফেলবে এটা সালার সিকান্দারের সন্তান। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? জিব্রিল মায়ের দৃষ্টি তার দিকে নিবদ্ধ দেখে জিজ্ঞেস করে। ইমামা মুচকে হাসল। তুমি বড় হয়ে গেছ। জিব্রিল খানিক লজ্জা পেয়ে মায়ের দিকে তাকায়, তারপর লজ্জা মেশানো মুচকে হেসে বলল, একটু। হ্যাঁ, একটু। জলদি পুরোপুরি বড় হয়ে যাবে। ইমামা বিছানা থেকে কাপড় তাকে ওঠাতে ওঠাতে বলছিল, কিন্তু আমি বড় হতে চাই না। ব্যাগে কাপড় রাখতে রাখতেই ইমামা তাকে বলতে শুনল। জিব্রিল এখন ওয়ার্ড্রবের আরও একটি সেলফ খালি করছে। কেন? এমনি। খুবই সাধারণ ভঙ্গিতে সে মাকে বলছিল। এই প্রথম ইমামার কাছে জিব্রিলের আচরণ বিক্ষিপ্ত মনে হলো। এই ঘরে কেবল ইমামা একাই চিন্তিত নয়, তাদের সবচেয়ে বড় সন্তানও এমন দুশ্চিন্তায় কাটাচ্ছে। কিন্তু এই দুশ্চিন্তার ধরন ও কারণ আগে সে বুঝতে পারেনি। ইমামা কেবল এক প্রতিক্রিয়া ভেবেছে। জিব্রিল আগে থেকেই মায়ের ব্যাপারে প্রচণ্ড অনুভূতিপ্রবণ। ইমামার কোনো দুশ্চিন্তা হলে সেই সবার আগে টের পেয়ে যায়। তারপর তো মাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস না করে থাকতে পারে না। এটাই তার স্বভাব। ইমামা তার ফল কাটার প্রস্তাবকে তেমনই কোনো উদ্বেগ মনে করল। সে জানে এই অবস্থায় তাকে দেখলে যে কেউ তার দুশ্চিন্তা ধরে ফেলতে পারবে। বহুদিন ধরে তার ভেঙে পড়া স্বাস্থ্য, চোখের নিচে কালো দাগ, আর প্রায় সময় কান্নার ফলে রক্তিম ও ফোলা চোখ দেখে যে কেউ তার মানসিক ও আবেগী অবস্থার কথা বলে দিতে পারবে। তাই জিব্রিল যদি কিছু বুঝেও থাকে তাহলে এটি কোনো অস্বাভাবিক কিছু নয়।
মা খানিক বিভ্রান্ত হয়ে ওভাবেই ভাবতে ভাবতে জিনিসপত্র গোছাতে লাগলো, আর ফাঁকে ফাঁকে জিব্রিলের দিকে তাকাতে লাগলো। তারপর হঠাৎ যেন তার মনে হলো নিজের ব্যাপারে জিব্রিলকে কোনো সান্ত্বনা ও আশ্বাস দেওয়া দরকার, এতে হয়তো তার দুশ্চিন্তা খানিক কমবে। জিব্রিল, আমি একদম ঠিক আছি, বাক্যটি বলেই বুঝতে পারলো এর ভেতরটা কতটা ফাঁপা। জিব্রিল ওয়ার্ডরোবের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ পেছনে ফিরে মায়ের দিকে তাকায়, তারপর অসম্ভব গম্ভীর হয়ে বলে, আমি জানি। ইমামা তার থেকে চোখ লুকিয়ে ফেলে। জিব্রিল যেন মায়ের মান রাখল। মাকে সে লজ্জায় ফেলতে চাচ্ছে না, আর না তাকে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছে, কারণ অনেক দিন পর তারা কথা বলার এমন সুযোগ পেয়েছে। পুনরায় তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। ইমামা তখন হঠাৎ রুমে অদ্ভুত নীরবতা অনুভব করে। এতক্ষণ ধরে তারা কাজ করছে, অথচ তাদের মধ্যে খুব কম কথা হয়েছে। সাধারণত এমনটা হয় না। তার সঙ্গে জিব্রিল যখনই একা কথা বলার সুযোগ পায় তারা অনেক গল্প স্বল্প করে। জিব্রিল তাকে স্কুলের অনেক গল্প শোনায়, বন্ধুদের গল্প, শিক্ষকদের গল্প। গল্পবাজ না হওয়া সত্ত্বেও এমন সুযোগে মায়ের কাছে সে অনেক কিছু বলতো, কিন্তু আজ প্রথম ছোট ভাই বোনদের অনুপস্থিতিতেও এতটা নিশ্চুপ সে। ইমামার ষষ্ঠ ইন্দ্রিয় এক অদ্ভুত ইঙ্গিত দিচ্ছিল। তার মনে হলো জিব্রিল যেন সব কিছু জানে। তা সম্ভব নয়, কিন্তু অসম্ভব তো কিছু নয়। জিব্রিল, জি মাম্মি। ইমামা ডাক দিতেই সে তার দিকে মনোযোগী হলো। ইমামা প্রশ্ন করতে করতে থেমে যায়। হতে পারে এটা তার মনের ভুল। জিব্রিল সত্যিই কিছু জানে না, আর যদি জেনেই না থাকে তাহলে তাকে এই প্রশ্ন করা। ইমামা প্রসঙ্গ পাল্টে ফেলল। কিছুদিন পরই তোমার কোরআন হ্যাফজ শেষ হতে চলেছে, তারপর তুমি মাশাল্লাহ হাফিজে কোরআন হয়ে যাবে। তুমি কোরআন পাক থেকে এই পর্যন্ত কি শিখেছ? প্রসঙ্গ সে ওদিকে নিয়ে গেল, যে প্রসঙ্গে সে প্রায় তার সঙ্গে কথা বলে। জিব্রিল এখন ওয়ার্ডরোবের আরও একটি ড্রয়ার খালি করতে যাচ্ছে। মায়ের প্রশ্নে হঠাৎ থমকে যায়। অনেক কিছু শিখেছি, সে খানিক ভেবে মাকে বলল, যদি কোনো একটি জিনিসের কথা বলতে বলি যেটা তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো লেগেছে, তাহলে কিসের কথা বলবে? ইমামা নিশ্চিন্ত হয়ে আছে। তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। আপনি জানেন কোরআনের কোন কথাটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? জিব্রিল এখন প্রচণ্ড আগ্রহ ভরে কথা বলতে শুরু করেছে। কি? আশা, হোপ। ইমামা তার মুখ দেখতে লাগলো। কিভাবে? দেখুন, সমস্ত কোরআন একটি দোয়া, আর দোয়া মানেই হলো আশা। আল্লাহ সব কিছুর জন্য তিনি কোরআনে দোয়া উল্লেখ করে দিয়েছেন। তার অর্থ এই নয় কি আল্লাহ সমস্ত বিপদে আমাদের আশাও দিয়ে রেখেছেন? কোরআন পাকে এটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আমরা যেন কখনো আশাহত না হই। কোনো গুনাহ হয়ে গেলেও, কোনো বিপদে পড়লেও যেন আমরা আশাহত না হই। কেননা আল্লাহ সব কিছুই করতে পারেন। তার 10 বছরের ছেলে অসম্ভব সহজ শব্দে তার হাতে যে জিনিস তুলে দিচ্ছে, যা ইতিমধ্যে তার হাত থেকে ফসকে গিয়েছে, যে বিষয় বিজ্ঞতা বোঝাতে পারেনি তা নিষ্পাপতা বুঝিয়ে দিচ্ছে। জিব্রিল কথা বলতে বলতে থেমে যায়, আর ইমামার চোখে সে অশ্রুর ঝিলিক দেখতে পেল। আমি কি ভুল কিছু বলে ফেললাম? সে একদম সতর্ক হয়ে মাকে জিজ্ঞেস করল। মা ভেজা চোখে মুচকে হেসে মাথা নাড়তে নাড়তে বলল, না, তুমি একদম ঠিক বলেছ, আর তুমি একদম সঠিক জিনিসটি বেছে নিয়েছ। চোখ মুছতে মুছতেই ইমামা পুনরায় প্যাকিং করতে শুরু করলো। আবারও তাকে জিজ্ঞেস করতে লাগলো, আর কি শিখেছ তুমি কোরআন থেকে? আপনি ভীষণ সৌভাগ্যবান যে কাকতালীয়ভাবেই আপনি আপনার টিউমার সম্পর্কে আগেই জেনে গিয়েছেন। টিউমার খুব বেশি
ঝুঁকিপূর্ণ হয়ে শরীরে ছড়িয়ে পড়া লক্ষণ দেখে জানতে হয়নি। আমেরিকায় আরও একটি টেস্ট করানোর পর একজন শীর্ষস্থানীয় নিউরোসার্জন সালারকে সুসংবাদ দিল, 2টি টিউমার আছে, একটি খুব ছোট, আরেকটি কিছুটা বড়, কিন্তু দুটোই এখন এমন পর্যায়ে আছে যা কোনো রকম ক্ষতি ছাড়াই সার্জারির মাধ্যমে দূর করা সম্ভব। ডাক্তার এখন তার সার্জারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে। সম্ভাব্য সবচেয়ে কম ক্ষতি কী হতে পারে? কথার মাঝখানে সালার হস্তক্ষেপ করল। নিউরোসার্জারি একটি ঝুঁকিপূর্ণ সার্জারি। যে জায়গায় এই দুটো টিউমার আছে সেই জায়গাটিও অনেক স্পর্শকাতর। এতে আপনার মস্তিষ্কে প্রভাব পড়তে পারে, আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে, অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব পড়তে পারে। এতে আপনার পার্কিনসন্স ডিজিজ বা কাঁপুনি রোগও হতে পারে, মাঝে মধ্যে মৃগের আক্রমণ হতে পারে, আপনার দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ডাক্তার এমনভাবে ক্ষতিকর প্রভাবগুলো বলে চলেছেন যেন কোনো হোটেলের ওয়েটার মেনু কার্ড না দেখেই খাবারের আইটেমগুলো মুখস্থ বলে চলেছে। আর যদি আমি সার্জারি না করাই তাহলে কিছু সময় আপনি সার্জারি ছাড়া থাকতে পারবেন, কারণ আমি আপনাকে বলেছি টিউমার এখনও আপনার মস্তিষ্ক ও শরীরে প্রভাব ছড়াতে শুরু করেনি, কিন্তু কিছু সময় পর তা প্রভাব ছড়াতে শুরু করবে। তখন সার্জারি করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। আমার পরামর্শ হলো এই ছোট টিউমারটি যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলুন, কারণ এটা একটু বড় হলেই আপনার জীবন ঝুঁকিতে পড়বে। অপর টিউমারটি ঔষধ ও অন্যান্য মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে যাতে সেটি আর বড় না হতে পারে। ডাক্তার নির্জীবভাবে তাকে বলে চলেছে, সেও নির্জীবভাবে অনুমান করতে লাগলো সার্জারি ছাড়া এভাবে কতদিন থাকতে পারবে। 6 মাস থাকতে পারবে। কিন্তু আমি আপনাকে এই পরামর্শ দেব না যে আপনি এটা খুব বেশি দেরি করুন। যেসব ঔষধ আপনি ব্যবহার করছেন তা 6-7 মাসের চেয়ে বেশি আপনাকে সাহায্য করতে পারবে না। সালার মাথা নেড়েই চুপ রইল। 1 মাস পর তাকে কিনশাসা ছেড়ে পাকিস্তানে চলে যেতে হবে, আর 3 মাস পর নিজের প্রতিষ্ঠান লঞ্চ করতে হবে। তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কাজ হলো বিশ্বব্যাংকের চাকরি ছাড়ার পরপরই তাকে নিজের প্রতিষ্ঠানের জন্য ফান্ড সংগ্রহ করতে হবে। আর একবার প্রতিষ্ঠান লঞ্চ হয়ে গেলে সাথে সাথেই সে সার্জারি করাতে পারবে না, কারণ প্রতিষ্ঠান লঞ্চ করার পর তাকে অনেক কাজ করতে হবে, আর সেগুলো নিজ থেকে করতে হবে। একেবারে গায়েব হয়ে যেতে পারবে না। এমনটা করলে তা তার নতুন প্রতিষ্ঠানের জন্য একটি মারাত্মক আঘাত হয়ে দাঁড়াবে। আর আল্লাহ না করুক তখন যদি তার সার্জারি সফল না হয়, তাই 6-7 মাস পর সে সার্জারি করাতে পারবে না। আবার এখনই এত কাজের ভিড়ে সার্জারি করার সাহস করতে পারছে না। 3 দিন পর আমেরিকা থেকে কিনশাসায় ফিরে ইমামাকে সে সব কিছু জানালো। ইমামা তার দ্বিধা ও বিভ্রান্তি বুঝতে পারছে, কিন্তু কোনো সমাধান সেও তাকে দিতে পারছে না। সমাধান আবারও জিব্রিলই দিল। রাতে সালার যখন হঠাৎ কোনো কাজে লাউঞ্জে বের হলো, দরজা খুলতেই সে জিব্রিলকে কম্পিউটারের সামনে দেখতে পায়। সালারের আভাস পেতেই বজ্রগতিতে সে সব কিছু বন্ধ করতে লাগলো, কিন্তু সে কম্পিউটার বন্ধ করতে পারল না। কি করছো তুমি জিব্রিল? বলতে বলতে সালার দেওয়াল ঘড়িতেই সময় দেখল। তখন রাত 2টো।